রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটু সমান পানি জমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সবশেষ 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও পোহাতে হয় ভোগান্তি। 24 ঘন্টায় দেশের 6 বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। SM আরিফের রিপোর্ট। মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। রাজধানীতে শনিবার রাত থেকে তা আরও বেড়েছে। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। টানা বর্ষণে বিভিন্ন এলাকায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমেছে পানি, তাতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সহ সাধারণ খেটে খাওয়া মানুষ। অনেক কষ্ট, আমি ফার্মগেট থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। কাপড় ভিজাই যায়, কাপড় উড়েই যায়, আমি কি করুম আর, গরিব মানুষ। আমাদের খুবই অসুবিধা এখান থেকে যাতায়াত করার জন্য, এটা একটু উঁচু করার দরকার। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। হাঁটু পানিতে ভিজে যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। প্রায় এখানে এরকম পানি জমে আমাদের যাইতে অনেক ভোগান্তি হয়। পরীক্ষা ছিল আমাদের, এখন বৃষ্টির জন্য স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে। এটা কোনো মিস নাই, বৃষ্টি একটু বেশি হলেই পানি উঠে। কোথাও কোথাও বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। দুর্বিষহ জীবন কাটছে নিচতলার বাসিন্দাদের। বাসাবাড়িতে উঠে গেছে, দেন একতলা করে ডুবছে এদিকে। ভোর রাত 4টা থেকে পানি আসতেছে। পুরো এলাকাটায় নিচতলা যারা আছে এরা খুবই এরকম অসহায়। যে সরকারে আসে আমাদের এই দুর্ভোগের আর কোনো শেষ হয় না, আমাদের সবসময় এই দুর্ভোগই রয়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্যমতে শনিবার রাত 12টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আরও একদিন অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। SM আরিফ, MyTV, ঢাকা। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে কিছু এলাকায় ধীরগতির উন্নতির আভাস থাকলেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশের 5 জেলার 3টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কিছু কিছু জেলার নদী অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তামান্না সাদিকার রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সেতু ধসে পড়ায় রাঙামাটি ও বান্দরবনের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেলেও মাতামুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীর গতিতে কমতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীর গতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ির মুহুরী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু কিছু পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া এই সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা নদীর পানি বাড়লেও তিস্তা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ও তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা প্রদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামান্না সাদিকা, MyTV। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী
বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নিজের নির্বাচনী এলাকা মিরপুরে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও জনগণের দুর্ভোগ পরিদর্শন করলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে মিরপুরের শেওড়াপাড়া এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয়দের কাছ থেকে দুর্ভোগের কথা শোনেন আমির। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের জবাবদিহিতার অভাব ও দুর্নীতির কারণেই রাজধানীতে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়নি। এগুলা সামূহিক সহযোগিতা, আমরা সমাধান চাই। সমাধান নিয়ে আমি সংসদে কথা বলেছি। এ পর্যন্ত উচ্চ পর্যায়ের 2টা মিটিং হয়েছে আমার সাথে, এবং আমরা আশা করছি যে একটা সমাধানে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারব। আমরা সমাজের সকলের সহযোগিতা চাই। এই সহযোগিতা নিয়েই আমরা ইনশাল্লাহ অন্তত এই আসনটাকে একটা দুর্ভোগমুক্ত আসনে আমরা পরিণত করতে চাই। এই সমস্যার যখন দীর্ঘস্থায়ী সমাধান দেখবে, তখন এই ক্ষোভটা মিটে যাবে ইনশাল্লাহ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে এসে আত্মসমর্পণের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এ কারণে ভারত সরকারের হস্তান্তরের মাধ্যমে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়ে তাকে দেশে আসতে হবে। ব্যক্তিগতভাবে দেশে স্বাধীনভাবে এসে তার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। 21 জুলাই এ মামলার ফরমাল চার্জ দাখিল করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হয়, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা ও পরে নির্ধারিত স্থানে সমাহিত হলেন সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোপাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বর্ষিয়ানের রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাকিব হাসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে। জানাজা নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের সচিব, মন্ত্রী, এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর আগে সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ তার রাজনৈতিক সহকর্মীরা। এ সময় ব্যারিস্টার জমির উদ্দিনের প্রতি স্মৃতিচারণ করে তার শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয় বলে জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজ তার প্রয়াণে দেশে একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য, একজন প্রাজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব এবং আইন অঙ্গন একজন কৃতি আইনজীবীকে হারালো। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সবক নেওয়ার তৌফিক দেন, যে 3 টুকরা কাপড় বা 2 টুকরা কাপড় আমাদেরকে এইভাবে গায়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। তার দীর্ঘ কর্মজীবনে তিনি যদি তার কোনো আচরণ দ্বারা, কোনো কথার দ্বারা কারো কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। এর আগে সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রজ্ঞাবান আইনজীবী।
অভিভাবক তুল্য দক্ষ সংসদ সদস্য, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল রাজনীতিবিদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন দৃঢ় অভিভাবক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বর্ণাঢ্য জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন সাদিয়া হক মৌ। রোববার ভোর 4:18 শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার যখন গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন, তখনই বর্তমান সংসদ ভবনের অসমাপ্ত সকল কাজ শেষ হয়। আব্দুস সালামের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় ফিরলে জমির উদ্দিন সরকারকে প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1996 সালে বিএনপির স্বল্পকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জমির উদ্দিন সরকার। ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করা হয়। 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামের জমির উদ্দিন সরকারের জন্ম। তার বাবা মৌলভী মোহাম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন জমির উদ্দিন সরকার। 1960 সালে আইন পেশায় যুক্ত হয়ে জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পান। জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠন করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। পরে বিএনপির প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির একজন সদস্য হন। আমৃত্যু তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত এক বৈঠকে অংশগ্রহণ করেছেন। সকাল 11:30টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবরের নির্মাণ এবং ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় রাজুকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার লেকসমূহের পুনরুদ্ধার, পরিচ্ছন্ন কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যায়ে আলোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণের জনপদ বরিশালে কাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। অবহেলিত জনপদের উন্নয়নের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। পারভেজ রাসেলের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে জনসভা ছাড়াই এই প্রথম সরকারি সফরে আসছেন বরিশাল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগামীকাল তাকে বরণে ইতিমধ্যে প্রস্তুত বরিশাল। দলীয় প্রধান বরিশাল সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মী সহ দলীয় সকলের মাঝেই বইছে আনন্দ। তবে বড় সমাবেশ না হওয়ায় অনেকেই হয়তো পারবে না কাছ থেকে দেখতে।
তবুও সবাই মনে করেন তারেক রহমানের এই বরিশালে আগমনই এ অঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের হবে পরিবর্তন। সবার একটাই দাবি, ভাঙা থেকে কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস সংযোগ স্থাপন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, নদী ভাঙনে স্থায়ী ভেরিবাঁধ প্রকল্প ও রেল লাইন স্থাপন সহ সকল দাবি পূরণ করবেন। নির্বাচিত হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বরিশালে আসছে। আমরা সমস্ত বরিশালের নেতাকর্মী, বিএনপি পরিবার তথা সমস্ত বরিশালবাসী আমরা আনন্দিত। শিশু হাসপাতাল সবগুলোই তো আমাদের উদ্বোধনের অপেক্ষা আছে। সুতরাং আমরা মনে করি যে আমরা প্রধানমন্ত্রীকে খুব অল্পতে এবার পাচ্ছি। যে কোনো প্রোগ্রামের মাধ্যমে আমরা ওইগুলাকে কেন্দ্র করে আরও ৩-৪ বার তাকে পাবো ইনশাল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচিতে মূলত অংশ নিবে গৌর নদীর বাটাজোরে। সেখান থেকে সড়ক পথে বরিশালের বধ্যভূমিতে বৃক্ষরোপণ করে সার্কিট হাউস হয়ে বিকেলে শিল্পকলায় সাংগঠনিক সভা শেষে ফিরে যাবেন ঢাকায়। ঐক্যবদ্ধ না হলে কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই সফলতা আসে না। তাতে আমরা চাচ্ছি যে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকুক। আমাদের যে সাংগঠনিক সবাই তৃণমূলে যারা 17 বছর কষ্ট করছে তারা যেন মূল্যায়িত হয়। আমাদের নেতা আসার মাধ্যমে এই বিভাজন এবার পরিসমাপ্তি ঘটবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আমরা নেমে পড়ব, এই আশাবাদ ব্যক্ত করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বিভাগ হওয়া সেই বরিশালেই আসছেন তারই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনে উচ্ছ্বাসিত এই অঞ্চলবাসী স্বপ্ন দেখছে অপার উন্নয়ন ও সম্ভাবনার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির 12 সদস্যের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিল না, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। এ সময় পূর্বের ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে সরকার কোনো চিন্তা করছে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভিসা নীতি করতে হবে, তখন আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব যেরকম পরিবর্তন করতে হবে, ভিসা নীতি পরিবর্তন করতে হবে না। এটা একটা আধুনিক প্রণয়ন দরকার আছে, এই জন্য ভিসা নীতিটা আমরা রিভাইজ করছি। এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ সারা দেশে মোট ৭৯,২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুর বৃত্তি পেয়েছে ৩২,৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫,৮৯২ জন এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বিগত সময়ে পাঠ্যপুস্তকে নানা ভুল ছিল, কিন্তু নতুন বইগুলো নির্ভুল হবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। 98 জন এবং সাধারণ পেয়েছে 19,494 জন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হচ্ছে 43,354 জন, যা 54.71%। ট্যালেন্ট পড়ে পেয়েছে 16,567 জন এবং সাধারণ 26,787 জন। টাকা বাড়ানো হয়েছে, অলমোস্ট ডাবল আমরা করেছি। 300-কে 600 করেছি, 200-কে 450 করেছি, আমরা ডাবল করেছি এবং আমরা সংখ্যা বাড়িয়ে দেব এবং প্রাইভেট সেক্টরেও বৃত্তি দেওয়া হবে এবং গভর্নমেন্ট সেক্টর বৃত্তি দেওয়া হবে এবং সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেগুলি করছি।
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে ওলামায়ে কেরামের অবদান শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক দিনগুলোতে দেশের আলেম সমাজের সাহসী ভূমিকা ও অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। পাশাপাশি ঐতিহাসিক আন্দোলন ও সংগ্রামে দেশের আলেম সমাজ এবং ওলামায়ে কেরাম কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দেশের যে কোনো ক্রান্তিকালে বা উত্তাল পরিস্থিতিতে জনগণকে সঠিক ও শান্তিপূর্ণ দিক নির্দেশনা দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ওলামায়ে কেরামের সামাজিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয় এই আলোচনা সভায়। আজকের যে সাংবিধানিক ধারাবাহিকতা, কনস্টিটিউশনাল কন্টিনিউটি, এটা জুলাই বিপ্লবের কারণে সম্ভব হয়েছে। অতএব আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, জুলাইয়ের চেতনা আমরা এদেশে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে 664 জন এবং নিশ্চিত হামের 94 জন। সব মিলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 758। রোববার স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয় গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 969টি শিশু। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস সারা দেশের ফুটবল প্রেমীদের জন্য নিয়ে এলো এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ, আকিজ পাইপস ফুটবল চ্যাম্পিয়নশিপ। সকালে আকিজ হাউসে এক ব্যতিক্রমী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতেই ব্র্যান্ডটির দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন। উদ্যোগটির অংশ হিসেবে আকিজ পাইপসের 4টি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। সাধারণ ফুটবল পায়ের খেলা হলেও আকিজ পাইপস ফুটবল চ্যাম্পিয়নশিপে বল নিয়ন্ত্রণ করতে হবে ফু দিয়ে। যে কোনো সাধারণ মানুষ এই মজার খেলায় অংশ নিতে পারবেন। থাকছে আকর্ষণীয় পুরস্কারও। অনুষ্ঠানে আকিজ পাইপসের সিওও পরিতোষ চন্দ্র মিত্র, আকিজ গ্রুপের হেড অফ ব্র্যান্ড সাকিবুল হাসিন সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।